তো গল্পটি শুরু হয় রণিত রায়ের সাথে, যার এই ছবিতে একটি বিশেষ উপস্থিতি রয়েছে, যেখানে তিনি সুরেন্দ্র কাটিলের ভূমিকায় অভিনয় করেছেন। সিদ্ধার্থ মালহোত্রার চরিত্র অরুণ কাটিলের বাবা সুরেন্দ্র কাটিল ভারতীয় সেনাবাহিনীতে মেজর পদে রয়েছেন, যেখানে তিনি যোদ্ধা রেজিমেন্ট নামে একটি বিশেষ সামরিক দলে তৈরি করেছেন, যা একটি বিশেষ বাহিনী যা বিশেষ মিশন পরিচালনা করে। এই মিশনটি শেষ করার পরে সমস্ত যোদ্ধা রেঞ্জারদের সরকারের কাছ থেকে রিপোর্ট করতে হয়, যেখানে আমরা সিদ্ধার্থের স্ত্রী প্রিয়া কটিলকে দেখতে পাই। সিদ্ধার্থের স্ত্রী সরকারের সচিব পদে রয়েছেন এবং তিনি সিদ্ধার্থের উপর রেগে আছেন, কারণ তিনি সরকারের আদেশ ছাড়াই সেই বাংলাদেশিদের উপর আক্রমণ করেছিলেন, কিন্তু তিনি এই প্রচেষ্টায় সফল হওয়ার পর তিনি তাকে ক্ষমা করে দেন। ছবিতে এই ঘটনাটি 1999 সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট 814 তে ঘটে যাওয়া একটি প্রকৃত হাইজ্যাক ঘটনার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, যেখানে ভারতের সরকার খুব খারাপভাবে ব্যর্থ হয়েছিল, কারণ যখন তারা অমৃতসর বিমানবন্দরে ফ্লাইটটি বাঁচানোর সুযোগ পেয়েছিল, তখন তারা ফ্লাইটটি বাঁচাতে পারেনি এবং চলচ্চিত্রের গল্পে ফিরে আসে। কন্ট্রোল রুম থেকে জানতে পারে যে ভারতীয় বিমানটি হাইজ্যাক করা হয়েছে। তখন তারা প্রথমে সচিব প্রিয়া কাটিলকে ফোন করে, যাতে তারা হাইজ্যাকের সাথে কথা বলতে পারে। ছিনতাইকারীরা প্রিয়াকে যত তাড়াতাড়ি সম্ভব বিমানে একটি জ্বালানি ট্যাঙ্ক পাঠাতে বলে, যাতে সে বিমানে জ্বালানি ভরতে পারে। অন্যদিকে বাকি লোকেরা কে বিমানের মধ্যে আটকা পড়ে রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করতেছে এবং তারা জানতে পারে যে যোদ্ধা রেজিমেন্টের একজন সেনা কর্মকর্তা ও সিদ্ধার্থ বিমানে রয়েছেন। পাশাপাশি তারা জানতে পারে যে একজন পারমাণবিক বিজ্ঞানী, একজন ভিআইপিও বিমানে উপস্থিত রয়েছেন। সিদ্ধার্থ তার কৌশল ব্যবহার করে পারমাণবিক বিজ্ঞানীকে সুরক্ষিত রাখার চেষ্টা করে। এখানে প্রিয়া ছিনতাইকারীকে বলে যে জ্বালানি ট্যাঙ্ক পাঠানোর আগে তাকে একজন যাত্রীর সাথে কথা বলতে হবে এবং সে কারণে ছিনতাইকারীকে সিদ্ধার্থের কাছে ফোনটি ধরে ফেলে। সিদ্ধার্থ গোপনে ফোনে একটি গোপন বার্তা পাঠানোর চেষ্টা করে, কারণ ছিনতাইকারী সেখানে থাকায় সে সরাসরি সব কথা বলতেও পারে না। সে প্রিয়াকে বলে যে তাড়াতাড়ি যাও, খুব বেশি দেরি হবে না। ইতিমধ্যে সেই ছিনতাইকারী সিদ্ধার্থের কাছ থেকে ফোনটি উদ্ধার করে নেয় এবং সিদ্ধার্থ সেই ছিনতাইকারীকে আক্রমণ করে ফেলে। তারপর সে দ্রুত বিজ্ঞানীকে বিমানের লাগেজ বিভাগে পাঠায় এবং নিজেই সেখানে যায় এবং বিজ্ঞানীকে বাঁচাতে সে সেখানে জরুরি গেটটি খোলার চেষ্টা করে, কিন্তু এর মধ্যে সমস্ত ছিনতাইকারীরা মাটিতে গুলি চালাতে শুরু করে এবং তারাও সেই চেম্বারে চলে আসে। সিদ্ধার্থ এবং ছিনতাইকারীরা তুমুল লড়াই শুরু করে দেয় এবং তাদের মধ্যে একজন সিদ্ধার্থকে গেট থেকে বের করে দেয় এবং বিমানটি তাদের কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করতে থাকে। আসলে সিদ্ধার্থ বিজ্ঞানীকে বাঁচাতে ব্যর্থ হয়ে যায়। তারপর কয়েকদিন পরে বলা হয় যে ভারত সরকারকে ছিনতাইকারীদের দাবির কাছ থেকে মাথা নত করতে হয়েছিল এবং এটিও জানা যায় যে বাকি যাত্রীদেরকে ছিনতাইকারীরা নিরাপদও রেখেছে, কিন্তু তারা বিজ্ঞানীকে হত্যা করে। তবে এই বিষয়টি ভারত সরকারের জন্য একটি বড় ধাক্কা এবং যেহেতু সিদ্ধার্থ আবার সরকারের নির্দেশ ছাড়াই এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল, তাই পুরো যোদ্ধা রেজিমেন্টকে বরখাস্ত করা হয় এবং সরকারেরও এই যোদ্ধা রেজিমেন্টের প্রয়োজন আছে কিনা তা নিয়ে তদন্ত করা হয়। ধীরে ধীরে যোদ্ধা রেজিমেন্টের সমস্ত অধিকারীদের সরকারের সামনে মাথা নত করতে হয় এবং তারা সকলে অন্য পদে স্থানান্তরিত হন এবং এই রেজিমেন্টটি সিদ্ধার্থের বাবাই তৈরি করেছিলেন, তাই তিনি কখনোই তার বদলি গ্রহণ করেননি এবং এই সময়ের মাঝামাঝি সময়ে তিনি এতটাই বিষাক্ত হয়ে ওঠেন যে তার প্রিয় স্ত্রী প্রিয়া তার থেকে বিবাহ বিচ্ছেদ করার সিদ্ধান্ত নেন এবং সিদ্ধার্থ সেই বিবাহ বিচ্ছেদের কাগজপত্রগুলোকে স্বাক্ষর করেন, যদিও তিনি রাগ করতে চাননি। কিন্তু গাইস, তারপর গল্পের মোড় ঘুরতে থাকে অনেক বছর পরে, যেখানে সিদ্ধার্থ দাড়ি বাড়িয়ে নিয়েছে এবং সেই বিমানবন্দর থেকে দিল্লি থেকে দুবাই যাচ্ছে, কিন্তু তারপর কেউ বিমানবন্দরে তার সাথে ধাক্কা খায়, কিন্তু সিদ্ধার্থ দেখতে পায় না যে সে কে এবং তারপর সিদ্ধার্থ মাটিতে দেখে যে সেই ব্যক্তির বোর্ডিং পাস পড়ে গেছে। সিদ্ধার্থ সেখানকার একজন অফিসারকে সেই পাসটি দিয়ে দেয় এবং বলে যে একজন যাত্রীর এই পাসটি পড়ে গেছে। অফিসারটি সঙ্গে সঙ্গে পাসটি খোলে এবং ঘোষণা করে যে অরুণ কাটিয়া সেখানেই থাকুক না কেন, তার এখান থেকে বোর্ডিং পাস নেওয়া উচিত। সিদ্ধার্থ কিছুটা শকড হয়ে যায়, কারণ অফিসার সিদ্ধার্থের নামেই বলতেছিল কথাগুলো। তাই সিদ্ধার্থ অফিসারের কাছে ফিরে যায় এবং এর মধ্যে তার মোবাইলে একটি অজানা বার্তা আসে, যা বলে যে দিল্লি থেকে লন্ডন যাওয়ার ফ্লাইট পরিবর্তন করার পরিকল্পনা। সিদ্ধার্থ কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে এবং সে মনে করে যে সম্ভবত এই দিল্লি থেকে লন্ডন ফ্লাইটই হাইজ্যাক হতে চলেছে এবং সে এই কারণে অফিসারের কাছ থেকে বোর্ডিং পাস নেয় এবং সেখানে তার দিল্লি থেকে দুবাই যাওয়ার ফ্লাইটটি নেওয়ার কথা ছিল। সেখানে সে দিল্লি থেকে লন্ডনের ফ্লাইটে ওঠে। বিমানে ওঠার সাথে সাথে তার আসনের পাশে একটি মেয়ের সাথে দেখা হয়, যে নিজে একজন ইটান পাইলট এবং তারপর সিদ্ধার্থের ফোন ক্রমাগত 3 সন্ত্রাসবাদীর নাম সহ অজানা বার্তা পায়। তাই সিদ্ধান্ত নেয় যে সে এখানকার এয়ার হোস্টেসকে এই জিনিসটি বলবে। লাইলা নামের একজন যিনি খেয়াল করেছেন, দিশা পাটানি প্রথমে যাত্রীর নাম তালিকা জিজ্ঞেস করেন, যাতে তিনি পরীক্ষা করতে পারেন যে বিমানে এই 3টি নাম সহ লোক আছে কিনা, কিন্তু তা হয় না। তারপর সে লক্ষ্য করে যে একজন যাত্রী কি
কিছু অস্বাভাবিক কাজ করছে এবং সে বাথরুমে যায় এবং তার সামনে ফিরে আসে। তারপর সিদ্ধার্থ বাথরুমে গিয়ে দেখে যে লোকটি কিছু ভুল করছে কিনা এবং সে দেখে যে টয়লেটের আসনের একটি স্ট্রিম চুম্বক রয়েছে এবং তার সন্দেহ বিশ্বাসের মধ্যে পরিণত হয়, কারণ এই ধরনের একটি চুম্বকীয় ফালা কোনো বৈদ্যুতিন সরঞ্জাম জ্যাম করতে ব্যবহৃত হয়। এইদিকে লোকটিও সে বাথরুমে আসে এবং তারপর তারা দুজনে ঝগড়া শুরু করে। সিদ্ধার্থ তার মাথায় আঘাত করে এবং তাকে অজ্ঞান করে দেয়, কিন্তু বাথরুমে মারামারি হওয়ার শব্দ হয় দিশাও সেখানে আসে। তারপর সিদ্ধার্থ লোকটিকে বাথরুম থেকে বের করে দেয় এবং দিশাকেও বলে যে 4 নম্বর সিটে একজন ডাক্তার বসে আছেন এবং সে তাকে ফোন করে জানাতে বলে এবং দিশাও সে একই কাজ করে এবং ডাক্তার লোকটিকে ইঞ্জেকশন দিলে লোকটি মারা যায়, যার কারণে সিদ্ধান্ত সন্দেহ করতে শুরু ডাক্তারের উপরে। এখন এই দিল্লি থেকে লন্ডন ফ্লাইটে একটি পাকিস্তানের উপর দিয়ে যেতে হবে এবং একই দিনে পাকিস্তানের ভারতীয় নেতা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে কাশ্মীরের সম্পর্ক হতে চলেছে এবং ভারতীয় নেতার সাথে সচিব প্রিয়া কোটিল সিদ্ধার্থের স্ত্রীও পাকিস্তানে রয়েছেন। এরপরে ফ্লাইটে সিদ্ধার্থ ভারতের কন্ট্রোল রুমের সাথে কথা বলে, যেখানে সে তাদের বলে যে এই ফ্লাইটে ছিনতাইয়ের ঝুঁকি রয়েছে এবং যে কন্ট্রোল রুমে সিদ্ধার্থের সাথে কথা বলছে সে সিদ্ধার্থকে চিনতে পারে, কারণ সে যোদ্ধা রেজিমেন্টের একজন কর্মকর্তা ছিল। তিনি কন্ট্রোল রুমে সমস্ত বিবরণ পেয়েছিলেন এবং তিনি জানতে পারছিলেন যে সিদ্ধার্থের এই ফ্লাইটে থাকার কথা ছিল না, কারণ তার ফ্লাইটটি দিল্লি থেকে দুবাই যাচ্ছিল এবং এই কারণে সে সিদ্ধার্থকে সন্দেহ করতে শুরু করে। কিন্তু তবু সে সিদ্ধার্থকে বলে যে 11 নম্বর আসনে একজন সেনা কর্মকর্তা রয়েছেন এবং সে তার সাথে যোগাযোগ করতে যায়। দিশা সেই আসনে যায়, তবে দেখা যায় যে সেই আসনটি একই লোক ছিল যাকে সিদ্ধার্থ বিমোহিত করেছিল এবং এটি দেখে দিশাও সিদ্ধার্থকে সন্দেহ করতে শুরু করে এবং সে অন্য ফোনটি তুলে বলে যে কন্ট্রোল রুমে কিছুই ঠিক নেই, সিদ্ধার্থ একজনকে মেরে ফেলেছে। এমন পরিস্থিতিতে সিদ্ধার্থ দিশাকে ধরে ফেলে এবং ফোনটি রাখে। এরপরে কন্ট্রোল রুমে তারা পুরো দাবি ছিল যে সিদ্ধার্থই সেই ব্যক্তি যে বিমানটি ছিনতাই করেছিলেন এবং তিনি পাকিস্তানের এই বিমানটি বিধ্বস্ত করতে চান যাতে তিনি ভারত সরকারের কাছ থেকে প্রতিশোধ নিতে পারেন। ভারতীয় কন্ট্রোল রুম থেকে তারা সরাসরি সচিব প্রিয়া কাটিলকে ফোন করে এই সমস্ত কথা বলে। প্রথমে প্রিয়া নিশ্চিত নয়, কারণ সিদ্ধার্থ তার দেশের সাথে বিশ্বাসঘাতকতা করবে না, কিন্তু তবু তো তাকে তার দায়িত্ব পালন করতে হবে এবং সে ভারতীয় নেতাকে এই কথা বলে যে এই প্লেন হাইজ্যাক হওয়ার সত্ত্বেও কাশ্মীর শান্তি চুক্তি করা আমাদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ। ততদিনে পাকিস্তান এই খবর জানতে পেরেছে এবং তাদের নিউজ চ্যানেলে খবর আসতে শুরু করেছে যে একজন ভারতীয় সৈনিক একটি ভারতীয় বিমান ছিনতাই করেছে যা তারা পাকিস্তানের জিন্নাহ হলে বিধ্বস্ত করতে চায়। তখন পাকিস্তান সরকার সিদ্ধান্ত নেয় যে তারা এই শান্তি চুক্তি সভাটি একটি মসজিদে স্থানান্তরিত করবে যাতে জিন্নাহ হলে বিমানটি ধ্বংস হলেও ভারতীয় নেতা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নিরাপদে থাকেন। এবং এই সবকিছুর মধ্যেও সিদ্ধার্থ এখনো ছিনতাইকারীকে খুঁজে বের করার চেষ্টা করছে এবং সে জানতে পারে যে ছিনতাইকারী কোনো যাত্রী নয়, ছিনতাইকারী হচ্ছে 2 পাইলটের মধ্যে একজন। এটা জানার পর তাদের মধ্যে ভীষণ লড়াই হয় এবং তারা দুজনেই বিমানের আন্ডার সরঞ্জাম বিভাগে যায়, যেখানে সিদ্ধার্থ তাকে পরাজিত করে এবং এখন আমরা অনুভব করছিলাম যে অবশেষে সিদ্ধার্থ জিতেছে। কিন্তু তারপরে এয়ার হোস্টেস দিশা পটানি সিদ্ধার্থকে আক্রমণ করে বসে এবং এটি থেকে বোঝা যায় যে দিশাও ছিনতাইকারীদের সাথে যুক্ত আছে। সে সিদ্ধার্থকে বলে যে সে সেই সেনা অফিসারকে সিদ্ধার্থের সাহায্যে হত্যা করেছে, কারণ সেই অফিসার দিশাকে সন্দেহ করেছিল। তাই দিশা সেই চৌম্বকীয় স্ট্রিপটি টয়লেটে সিটে রেখেছিল যাতে সিদ্ধার্থ এবং সেই সেনা অফিসারের লড়াই করে। যখন সে ডাক্তার সেনা অফিসারকে ইঞ্জেকশন দিচ্ছিলেন তখন দিশা গোপনে ওষুধটি পরিবর্তন করে এখানে বিষ প্রয়োগ করে এবং সেই সেনা অফিসার মারা যায়। এবং সে সিদ্ধার্থকে আরো বলে যে তাদের পরিকল্পনা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে হত্যা করা যাতে ভারত ও পাকিস্তানের যুদ্ধ শুরু হয় এবং তারা কাশ্মীরের পাকিস্তানের একটি অংশ করে তোলে। এখন আমি আপনাকে বলছি যে সিদ্ধার্থকে বিমানে একটি মেয়ে খুঁজে পেয়েছে যে একজন ইটান পাইলট যে বিমানটি উড়াতে আসে। তারপর দিশা তাকে বিমানটি মসজিদের দিকে ঘুরিয়ে সেটি বিধ্বস্ত করতে বলে। মেয়েটি বিমানটি মসজিদের দিকে ঘুরিয়ে দিতে বাধ্য হয়, কিন্তু সিদ্ধার্থ আবার তার সামরিক কৌশল ব্যবহার করে দিশাকে হত্যা করে ফেলে এবং তারপর ইটান খুব কষ্ট করে বিমানটিকে বাঁচায়। মসজিদেই বিধ্বস্ত হয়ে যায়, কিন্তু সেই মসজিদ এখন সিদ্ধার্থের স্ত্রী এবং ভারতীয় নেতারাও রয়েছেন এবং এই সন্ত্রাসবাদীও একজন প্রতারক ছিল যে অফিসার হওয়ার ভান করছিল। তারপর সিদ্ধার্থ সেই বিমান থেকে বেরিয়ে আসে এবং সেই সন্ত্রাসবাদীকে হত্যা করে এবং সেখানে দেখা যায় যে এই সন্ত্রাসবাদী অমৃতসরের ফ্লাইটটি হাইজ্যাক করে সিদ্ধার্থকে বাইরে ঠেলে দিয়েছিল। সিদ্ধার্থ ভারতীয় নেতা ও তার স্ত্রীকে রক্ষা করেন এবং শেষ পর্যন্ত সরকার তার অনুগত্য ও সাহসিকতা দেখে যোদ্ধা রেজিমেন্টকে কাজে ফিরে আসার নির্দেশ দেয় এবং যোদ্ধা রেজিমেন্ট অক্ষত রাখার সিদ্ধান্তের স্বপ্ন পূরণ হয়। তো বন্ধুরা, কাহিনীটি কিন্তু এখান থেকে শেষ হয়ে যায় এবং এটাই ছিল চলচ্চিত্রের গল্প। আমি আশা করি আপনি বর্ণনাটি পছন্দ করেছেন। পছন্দ করলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।